আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় আলোচনা করব। তো অধ্যায়টা আমি প্রথমে লিখে নিচ্ছি, অধ্যায় সপ্তম, শব্দ ও তরঙ্গ। আমরা তরঙ্গ বিষয়ে প্রথমে আলোচনা করি। তরঙ্গ কাকে বলে? তরঙ্গ আমরা নর্মালি তরঙ্গ মানে ঢেউ, এটা আমরা জানি। তো তরঙ্গ দুই প্রকার হয়, একটা হলো যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হলো তাড়িৎচুম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ ওইগুলো যেগুলো চলার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর তাড়িৎচুম্বক তরঙ্গ যেগুলো চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা আজকে যান্ত্রিক তরঙ্গ নিয়ে আলোচনা করব, যেগুলো চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা বলতে চাই, যে পর্যাবৃত্ত আলোড়ন কোনো জড় মাধ্যমের ভিতর দিয়ে শক্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটে না, তাকে তরঙ্গ বলে। তার মানে তরঙ্গ একটা জড় মাধ্যমের ভিতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী কোনো স্থানান্তর ঘটবে না, তারা কম্পিত হবে। এরকম হতে পারে একটা নির্দিষ্ট স্থান থেকে সে উপরে নিচে কম্পিত হলো, অথবা আগে পিছে কম্পিত হলো। তো মাধ্যমের কণাগুলো কম্পিত হবে উপরে নিচে অথবা আগে পিছে, কিন্তু স্থায়ী কোনো স্থানান্তর ঘটবে না, কিন্তু শক্তি সঞ্চালিত হবে, শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। তো তরঙ্গ দুই প্রকার, এই যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আমরা আগেই বলেছি যে একটা কণা উপরে নিচে অথবা আগে পিছে কম্পিত হবে। যখন মাধ্যমের কণাগুলো উপরে নিচে কম্পিত হবে এবং তরঙ্গ সঞ্চালিত হবে তার সাথে লম্ব বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, কণাগুলোর কম্পনের দিকের সাথে যখন তরঙ্গের অভিমুখ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলবো। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো যেই তরঙ্গের কণাগুলো, যেই তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে উপরে নিচে না আগে পিছে কম্পিত করে, এবং মাধ্যমের কণাগুলো সামনে পিছে কম্পিত হবে, এবং তরঙ্গ সঞ্চালিত হবে তার সাথে সমান্তরাল ভাবে, অর্থাৎ প্যারালালি সঞ্চালিত হবে, এবং অর্থাৎ কোণ হবে 0 ডিগ্রি। তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো যেমন পানির তরঙ্গ। যখন আমরা কোনো পুকুরে একটা ডিল নিক্ষেপ করি, তখন পানির যে ঢেউ, সেটা পানির কণাগুলো উপরে নিচে কম্পিত হয়, কিন্তু ঢেউটা সামনের দিকে চলে যায়। আর শব্দ তরঙ্গ যেটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন আমি কথা বলতেছি, তোমরা শুনতেছো, তো এখানে যে কণাগুলো কম্পিত হয়, মাধ্যম হলো বায়ু। এই বায়ু মাধ্যমের কণাগুলো যে কম্পিত হচ্ছে, সেটা সামনে পিছে একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। এই সংকুচন প্রসারণ এইভাবে কম্পিত হতে হতে আমার কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছে আর তুমি কথাগুলো শুনতে পাও। এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেখানে কম্পনের দিকের সাথে তরঙ্গের অভিমুখের কোণ হলো 0 ডিগ্রি। এই মোটামুটি আমাদের তরঙ্গ কত প্রকার আর কি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা তরঙ্গের যেই প্রবলেমগুলো আমাদের সৃজনশীল পদ্ধতিতে, যেই পরীক্ষায় যে প্রবলেমগুলো আসবে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো লাগবে, বিভিন্ন সংজ্ঞা, এগুলো আমরা আলোচনা করি। এখন আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হলো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ এভাবে সঞ্চালিত হচ্ছে। তো একটা পূর্ণ কম্পন, একটা কণা যখন এখানে থাকে, এই কণাটা যখন উপরে নিচে কম্পিত হয়, তো এটা একটা পূর্ণ কম্পন। একটা কণা উপরে যায়, আবার নিচে আসে, আবার সে আগের
সে যেই পজিশন থেকে কম্পিত হতে শুরু করেছিল ঠিক ওই পজিশনে আসতে তার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো, এই সময়ে তরঙ্গ এই পর্যন্ত পৌঁছেছে। তো একটা পূর্ণ কম্পন সম্পন্ন করার সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখানে ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করছি, অর্থাৎ টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। একটা তরঙ্গ টি সময় মানে যেই সময়ে সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে ওইটাকে বলা হয় পর্যায়কাল। তো এই পর্যায়কাল সময়ে অর্থাৎ টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, অর্থাৎ একক সময়ে অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। আবার টি সময়ে সম্পন্ন করে একটি কম্পন, আমরা দেখলাম পর্যায়কাল টি সময়ে সম্পন্ন করছে একটা কম্পন, অর্থাৎ একক সময়ে সে সম্পন্ন করবে 1/টি কম্পন। একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলি কম্পাঙ্ক, f = 1/t। তার মানে কম্পাঙ্ক হলো একটি তরঙ্গ একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ক আমরা দেখছি এখানে f, কম্পাঙ্ক একক হলো হার্টজ, যেটাকে আমরা হার্টজ বলি, hz। তো আমরা তার মানে টি সময়ে সম্পন্ন করে একটি কম্পন, একক সময়ে সম্পন্ন করে 1/t, যেটাকে আমরা কম্পাঙ্ক বলি, অর্থাৎ কম্পাঙ্ক f = 1/t। এটা একটা ফর্মুলা, আমাদের কম্পাঙ্ক বের করার জন্য এটা কাজে লাগবে। আবার একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, একক সময়ে অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব, অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ বেগ বলি, যেটাকে বলি v = ল্যামডা বাই টি, তরঙ্গ বেগ। এটা হলো তরঙ্গ বেগ, v = ল্যামডা বাই টি। আবার 1/t × ল্যামডা, 1/t মানে f, অর্থাৎ f ল্যামডা। এটা আমাদের একটা ফর্মুলা, v = f ল্যামডা। এটা আমাদের প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। v = f ল্যামডা। আমরা দুইটা ফর্মুলা পেলাম, একটা হলো এটা আর একটা হলো এটা। তো আমরা পাশাপাশি এই জিনিসগুলো লিখে নিই। f = কম্পাঙ্ক, একক হলো হার্টজ, t হলো পর্যায়কাল, একক হলো সেকেন্ড, তরঙ্গ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, একক হলো মিটার, v তরঙ্গ বেগ, একক হলো মিটার পার সেকেন্ড। এবার আমরা প্রতিধ্বনির শর্ত আমরা আলোচনা করব। আমরা জানি দর্শনানুভূতি অথবা শ্রবণানুভূতির স্থায়িত্বকাল হলো 1 সেকেন্ডের 10/1 সময়। আমি আবার বলতেছি, দর্শনানুভূতি অথবা শ্রবণানুভূতির স্থায়িত্বকাল হলো 1 সেকেন্ডের 10/1 সময়, অর্থাৎ 0.1 সেকেন্ড টাইম। 0.1 সেকেন্ড সময় পর্যন্ত আমরা কোনো জিনিসকে দেখতে থাকি অথবা শুনতে থাকি। এই সময়ের মধ্যে যদি আমি যে কথা বলতেছি এই কথা যদি দেয়ালে বাধা পেয়ে আবার ফিরে আসে এবং ফিরে আসার জন্য যদি এর চাইতে কম সময় নেয় তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। আর যদি ফিরে আসার জন্য এর চাইতে বেশি সময় নেয় তাহলে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো। এই জন্য আমরা প্রতিধ্বনি শোনার শর্তে আমরা যে সূত্রটা ব্যবহার করি 2D = VT। এখানে D হলো শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ যেখানে বাধা পেয়ে শব্দটা ফিরে আসবে, তো সেই দূরত্ব হলো D। তো শব্দ উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত শব্দ যাবে এবং এখানে বাধা পেয়ে আবার ফিরে আসবে, এই টোটাল দূরত্ব হলো 2D। এবং আমরা জানি দূরত্ব বের করার সূত্র হলো S = V2, সেই থেকে আসছে 2D = VT। V হলো শব্দের বেগ নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা আমরা পরে আলোচনা করব, আর T হলো সময়। এখন এই ফর্মুলা দিয়ে আমরা ডিও বের করতে পারবো এবং টিও বের করতে পারবো। যদি টি এর মান আমরা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করার পরে আমরা যদি টি এর মান 0.1 সেকেন্ডের চাইতে বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, আর যদি না হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো না। এখন আমরা নর্মালি 0°C তাপমাত্রা অথবা 273 কেলভিন তাপমাত্রা শব্দের বেগ ধরা হয় 332 মিটার পার সেকেন্ড। 0°C অথবা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ ধরা হয় 332 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে
যদি শব্দের বেগটা এরকম হয় 332 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে দূরত্ব আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি সেটা হলো 16.6 মিটার। ডি এর মান যেখানে হবে, ডি এর মান 16.6 মিটার, অর্থাৎ যাবে এবং আসবে টোটাল দূরত্ব হবে 16 33.2, অর্থাৎ 33.2 মিটার হলে ন্যূনতম দূরত্ব। যদি শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা এই দূরত্ব হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এখন আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করার ফর্মুলাটা লাগবে, কারণ আমাদের এইখানে নির্দিষ্ট টেম্পারেচার যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের ওই নির্দিষ্ট টেম্পারেচারে শব্দের বেগ কত আগে সেইটা বের করে তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো দূরত্ব অথবা সময়, এবং আমরা বলে দিতে পারবো প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এবং গেলে সেটা কত দূরত্ব হলে প্রতিধ্বনি শোনা যাবে। তাই নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করার জন্য আমরা v1/v2 ইকুয়ালস টু স্কয়ার রুট অফ t1/t2। এখন আমাদের এখানে v1টা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন তাপমাত্রা শব্দের বেগ, যেটা আমরা জানি 332 মিটার পার সেকেন্ড। আর v2টা হলো নির্দিষ্ট তাপমাত্রা শব্দের বেগ, যেটা আমরা ক্যালকুলেট করব। T1টা হলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, যেখানে আমরা অবশ্যই এখানে 273 কেলভিনে আমরা এটা বসাবো। আমাদের এখানে 273 কেলভিনটাই আমরা এখানে বসাবো। এবং T2 হলো নির্দিষ্ট তাপমাত্রা, যেটা অবশ্যই কেলভিন এককে হইতে হবে। এখন কেলভিন এককে আমরা এটা দেখালাম। এখান থেকে আমরা যদি এটাকে ইনভার্স করে ফেলি, তাহলে v2/v1 ইকুয়ালস টু স্কয়ার রুট t2/t1। তাহলে আমরা এখান থেকে ইজিলি v2 এর মানটা বের করতে পারবো। আমাদের এটা পরের লাইনটা হবে v2 ইকুয়ালস টু স্কয়ার রুট t2/t1 ইনটু v1। আমরা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ v2 বের করতে পারবো। এখন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা যে সূত্রগুলো পেলাম, আমাদের প্রথম সূত্রটা ছিল, আমি আবার লিখতেছি, f = 1/t কম্পাঙ্ক, v = f ল্যামডা। প্রতিধ্বনি শোনার শর্তে ছিল আমাদের 2d = vt, or এখান থেকে আমরা t = 2d/v, এই ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম। এখন আমরা এই সৃজনশীলটা সলভ করার চেষ্টা করি। তো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2। প্রথম চিত্রে এখানে দেওয়া আছে একটা তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার, কম্পাঙ্ক হলো 60 হার্টজ। 2 নম্বর চিত্রে এখানে মাধ্যম দেওয়া আছে বায়ু মাধ্যম। এখানে হলো শব্দের উৎস S, প্রতিফলক পৃষ্ঠ, আর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর প্রশ্ন, তরঙ্গ কাকে বলে? আমরা তরঙ্গের সংজ্ঞা প্রথমেই লিখেছিলাম, তো ওইখান থেকে আমরা লিখে দিব তরঙ্গ কাকে বলে। চিত্র 1 এর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ ব্যাখ্যা করতে বলছে। তো চিত্র 1 এর তরঙ্গ, আমরা 2 ধরনের তরঙ্গ পড়ছি। যান্ত্রিক তরঙ্গ 2 ধরনের হয়, একটা হলো অণু প্রস্থ তরঙ্গ আর অণু দৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা দেখছিলাম যে পানির তরঙ্গ, যেখানে কণাগুলো উপরে নিচে কম্পিত হয় এবং তরঙ্গ তার সাথে লম্ব বরাবর অগ্রগামী হয়। তো আমাদের 1 নং চিত্রের তরঙ্গটা ঠিক সেই তরঙ্গটি, অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ। আমরা লিখতে পারি চিত্র 1 এর তরঙ্গ
অনুপ্রস্থ তরঙ্গ। কেন ব্যাখ্যা করতে বলছে তো কেন? কারণ এই তরঙ্গের কণাগুলো কম্পিত হয় উপরে নিচে এবং তরঙ্গ সঞ্চালিত হয় তার সাথে লম্ব বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে। তো কম্পনের দিকের সাথে তরঙ্গের অভিমুখের কোণ হলো 90 ডিগ্রি, তাই এটি অনুপ্রস্থ তরঙ্গ। তো আমাদের ক এবং খ হলো। ঘ, চিত্র 1 এর তরঙ্গ বেগ নির্ণয় করো। তরঙ্গ বেগ বের করার জন্য আমাদের ফর্মুলা হলো v সমান f ল্যামডা। তো এটা সংক্ষেপে আমি এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করতে। ঘ এর সমাধান। এখানে তরঙ্গ দৈর্ঘ্য lambda equals to 75 centimeter, that means 0.75 meters. কম্পাঙ্ক f equals to 60 hertz. তরঙ্গ বেগ equals to what? তারপর আমরা জানি এটা লেখা শেষ করলে এবার ফর্মুলা লিখি। আমরা জানি v সমান f ল্যামডা। এখন f হলো আমাদের 60 গুণন 0.75 ইকুয়ালস টু, এখন যা হয় সেটা মিটার। এই হলো আমাদের সমাধান। তো তরঙ্গ বেগ হলো 45 মিটার পার সেকেন্ড, এটাই আনসার। এখন তারপর আমাদের 4 নম্বর যে প্রশ্নটা ছিল, অর্থাৎ ঘ এর যে প্রশ্নটা ছিল, এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। এখানে নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া আছে, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং মাধ্যমটা বায়ু বলে দেওয়া আছে। তো আমরা এটা সমাধান করি। প্রথমে আমরা নির্দিষ্ট তাপমাত্রা শব্দের ব্যাখ্যা বের করে নিই। তো 20 ডিগ্রি সেলসিয়াস বা 273 প্লাস 20 ইকুয়ালস টু 279। তো আমাদের এখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা 273 প্লাস 20 ইকুয়ালস টু 293 কেলভিন। এখন এই নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগটা আমরা প্রথমে বের করে নেই। আমরা নির্দিষ্ট তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ বের করার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করব। v2 equals to square root t2 by t1 into v1। ভ্যালুগুলো বসালে আমাদের মানটা চলে আসবে। এখানে আমাদের t2, v1, t1, v2 এটা আমরা বের করব, দেয়া আছে। তো এভাবে আমরা পেলাম v2, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা 20 ডিগ্রিতে এখানে বায়ুতে শব্দের বেগ কত হবে সেটা আমরা বের করে নিলাম। তো প্রতিধ্বনি শোনার শর্তে আমাদের টি এর মান হইতে হবে 0.1 সেকেন্ড। আমরা জানি প্রতিধ্বনি শোনার শর্তে আমাদের d ইকুয়ালস টু vt বাই 2, যে ফর্মুলা আমরা আগে আলোচনা করেছি, ইকুয়ালস টু, এখন আমরা v, এখানে vটা হলো শব্দের বেগ নির্দিষ্ট তাপমাত্রা যেটা আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি, v2 এখানে আমাদের যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে বসাবো, ইন্টু t প্রতিধ্বনি শোনার শর্তে 0.1 সেকেন্ড বাই 2। এই ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের s এবং r এর ন্যূনতম দূরত্ব। যেই মানটা আসবে এর চাইতে কম হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, এর চাইতে বেশি হলে তো প্রতিধ্বনি আরো স্পষ্ট শুনতে পাবো। এই হলো আমাদের ঘয়ের সমাধান। আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট আমরা সেম যেই সৃজনশীল আমরা আজকে আলোচনা করলাম, এই টাইপের যেই প্রবলেমগুলো আছে আশা করি সকল প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।